স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এখনো থমথমে গোপালগঞ্জ। ৩ ঘন্টা শিথিলের পর ফের কারফিউ শুরু। ৪৫ জন আটক। সহিংসতার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু। হামলা করে এনসিপিকে দমানো যাবে না, মুন্সিগঞ্জের পথসভায় বললেন নাহিদ ইসলাম। মুজিববাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা। ১৫০ কোটি টাকা খরচের পরও ঢাকার ২ সিটিতে কমেনি মশার উৎপাত। চলতি বছর বাড়ছে বরাদ্দ। মশা নিধনে নেওয়া হচ্ছে নতুন নতুন পদক্ষেপ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ৩ ঘন্টা শিথিলের পর গোপালগঞ্জে ফের শুরু হয়েছে কারফিউ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফের কারফিউ বলবৎ থাকবে। এদিকে সহিংসতার ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলার প্রক্রিয়া চলছে। মামলার বাদী হবেন গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহমেদ বিশ্বাস। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুর রহমান। এদিকে বুধবারের সহিংস ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে গেল ২৪ ঘন্টায় নতুন করে আরও ২০ জন আটক করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত আটক হয়েছে ৪৫ জন। অন্যদিকে চলমান কারফিউর কারণে ছোট বড় বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। থমথমে অবস্থা পুরো শহর জুড়ে। হামলা, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের পর বুধবার রাত ৮টা থেকে জারি করা কারফিউ চলে বেলা ১১টা পর্যন্ত। ৩ ঘন্টা বিরতি দিয়ে ফের তা শুরু হয়েছে। এদিকে সংঘর্ষ এবং হামলার ঘটনায় গুলিবিদ্ধ অটোরিকশা চালক রমজান মুন্সি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। না বাড়লে বাজারঘাট করতে পারবো না, খুব কষ্ট হবে সংসার চালাতে। গতকাল বারোই নেই, আজকে একটু বারোইতে, তাও লোকজন নেই। আমাদের তো অভাবী সংসার। একদিন কাজ যদি রিক্সা না চালাই, পরদিন আমাদের সংসারই চলে না। এখন না বেরোয় আমরা কি করবো? আমরা চাই দেশের শান্তি, যাতে আমাদের শান্তি হবে, আমরা সরকারের কাছে সেই প্রার্থনাই করছি। জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ মুন্সিগঞ্জে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে নারায়ণগঞ্জে পদযাত্রা এবং পথসভা করবে দলটি। দুপুরে মুন্সিগঞ্জ সদরের সুপারমার্কেট এলাকার শহীদ চত্বরে পথসভা করে দলের স্থানীয় এবং কেন্দ্রীয় নেতারা। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কাউকে দমন নয়, সবাইকে নিয়েই নতুন বাংলাদেশ গড়া হবে। গোপালগঞ্জের হামলার নিন্দা জানিয়ে এনসিপির নেতারা বলেন, মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলমান থাকবে। হামলা করে এনসিপিকে দমানো যাবে না। জুমার নামাজ শেষে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হন এনসিপির নেতারা। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে। আমাদেরকে দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না। জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে সারা দেশে প্রতীকী ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেন্দ্রীয়ভাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজনের উদ্বোধন করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকাল 7টায় তিনি এই ম্যারাথনের উদ্বোধন করেন। উপদেষ্টা বলেন, যাদের আত্মত্যাগে সবাই ফ্যাসিবাদ এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছে, তাদের স্মরণে এই ম্যারাথন আয়োজন করা হয়েছে। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের অবদান মনে রেখে সবাইকে সামনে এগিয়ে যেতে হবে। ম্যারাথনটি চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে গণভবন, সংসদ ভবন, খামার বাড়ি হয়ে আবারও চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসে শেষ হয়। 5 কিলোমিটার এই প্রতীকী ম্যারাথনে অংশ নেন জুলাই আন্দোলনে আহত এবং নিহত পরিবারের সদস্যরা। শুরুতে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অভ্যুত্থানের শহীদ আহতদের স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াইটাও একটা ম্যারাথনের মতো। যত কষ্টই হোক, এটা আমাদেরকে শেষ করতে হবে। যত সময় লাগুক, আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এটা একটা লাইফ লং লড়াই এবং এই লড়াইটা করার জন্য আমরা কমিটেড আছি, আমি কমিটেড আছি এবং এই লড়াইয়ে সারা জীবন আপনাদেরকে পাশে চাই।
জুলাই গণঅভ্যুত্থানে 1 বছর পূর্তি উপলক্ষে সারা দেশে মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেয় স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সী এবং শ্রেণী পেশার মানুষ। সকালে সিলেটের কিন ব্রিজ এলাকায় বেলুন উড়িয়ে ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। পরে কিন ব্রিজ থেকে ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়ে চৌহাট্টা, রিকাবি বাজার, লামা বাজার হয়ে আবার কিন ব্রিজে এসে শেষ হয়। এর আগে ভোরে বান্দরবানের পার্বত্য জেলা পরিষদের প্রাঙ্গণে ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। ম্যারাথনটি মেঘলা পর্যটন এলাকা থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া শরীয়তপুর, মানিকগঞ্জ, চুয়াডাঙ্গা, পটুয়াখালী, নোয়াখালীতেও ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মশা মারতে গত বছর ঢাকার 2 সিটি কর্পোরেশন বরাদ্দ ছিল 150 কোটি টাকা। এবছর এ খাতে আরও বাড়ানো হচ্ছে বাজেট বরাদ্দ। 2 কর্তৃপক্ষই বলছেন পুরনো পদ্ধতি পাল্টে নেওয়া হচ্ছে নতুন পদক্ষেপ, তাই বাড়ছে খরচ। প্রশ্ন হচ্ছে, এতে কি কমবে রাজধানীর মশা? জিন্নুর রায়নের ক্যামেরায় কাউসার সোহেলির রিপোর্ট। মশার খোঁজে ঢাকার আকাশে উঠছে বিশেষ ড্রোন। এই ড্রোন খুঁজবে মশার প্রজননস্থল, বংশবিস্তারের ইতিহাস, এমনকি মারবে মশাও। শুধু ড্রোনই নয়, মশা মারতে কখনো জলাশয়ে ছাড়া হয়েছে হাঁস, ব্যাঙ, গাপ্পি মাছ, তো কখনো নগদ টাকার ঘোষণা দিয়ে কর্তৃপক্ষ কিনে নিয়েছে ডাবের খোসা, চিপসের প্যাকেট ইত্যাদি। পাশাপাশি কোটি টাকার কীটনাশক তো রয়েছেই। মশা মারতে এত সব কামান দাগানোর পেছনে গত বছর 2 সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ খরচ করে 150 কোটি টাকারও বেশি। রাত্রে তো আছে, সন্ধ্যার পরে অনেক মশা, কিন্তু দিনের বেলাও যদি মেডিসিনই হয়ে থাকো বা যদি বিষাক্ত একটা জিনিস থাকতো, তাইলে যে কোনো পোকা মরার কথা। এটা 2024 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল উত্তর সিটি কর্পোরেশনে 531 জন, আর দক্ষিণ সিটিতে এই সংখ্যা ছিল 764 জন। এবছর জুন পর্যন্ত সেই সংখ্যা ঠেকেছে উত্তরে 831 জন এবং দক্ষিণে 1403 জন। অর্থাৎ একই সময় গত বছরের চেয়ে রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। এইবার কিছু কিছু জায়গায় বিশেষ করে এই মেশিন কেনা, মেশিন মেরামত করা, এগুলির জন্য আমরা কিছু বাজেট, হালকা বাজেট আমরা এবছর বাড়াচ্ছি, যাতে আমরা ভবিষ্যতে এটাকে করতে পারি। আর একটা জিনিস আমাদের আছে, সেটা হলো আমাদের কিছু জনবলের দরকার। বিশেষ করে এই মশকের ক্ষেত্রে আমরা এখন ওয়ার্ড প্রতি 6টা মেশিন চালাই। আমরা চাচ্ছি যে ভবিষ্যতে এই ওয়ার্ডে 6টার পরিবর্তে মেশিন সংখ্যা বাড়ানো। তো সে মেশিন শুধু কিনলে তো হবে না, জনবলও লাগবে। এখন ম্যানেজমেন্টের মনিটরিংটা আমরা পিএমটিএফকে দিয়ে করাচ্ছি। আমরা চিন্তা করছি যে কোনো মেশিন যদি আমরা মেশিন অথবা হার্ডওয়্যার যদি কিনতে হয়, এটা আমরা মেবি পিএমটিএফ অথবা সেনাকন্যার সাথে আমাদের বিপিআর মেনে ওদের মাধ্যমে আমরা ডেলিগেটেডভাবে পারচেসগুলো করবো। তাহলে এক ধরনের অ্যাকাউন্টেবিলিটিটা সিভিলিয়ানদের অনেক সময় অ্যাকাউন্ট করে যায় না, খুঁজেও পাওয়া যায় না। তো এগুলো আমরা খুব সিরিয়াসলি মনিটরিং করছি। চলতি অর্থ বছরে উত্তর সিটি কর্পোরেশনের এই খাতে বরাদ্দ বেড়েছে আরও 30 কোটি টাকা। দক্ষিণ সিটি কর্তৃপক্ষ এখনও এই খাতে বরাদ্দের ঘোষণা দেয়নি। তবে বাজেট বাড়িয়ে এডিস মশা নিধন সম্ভব নয়, মন্তব্য এই বিশেষজ্ঞের। টাকাটা সঠিক পরিকল্পনা অনুযায়ী খরচ করতে হবে। বিকেন্দ্রীকৃত স্বাস্থ্য ব্যবস্থা এবং জনসম্পৃক্তকরণ, ঘরে ঘরে যাওয়া, অনেক টাকা লাগবে। সেই টাকা অবশ্যই সরকার যোগাবে, কিন্তু আমরা এই টাকার জন্য আমাদের সহযোগী উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আমরা চাইতে পারি। এটা শুধু টেকনিক্যাল বিষয় না, রাজনৈতিক বলিষ্ঠ সাহসিকতার সাথে যদি সিদ্ধান্ত দেওয়া হয় তাহলে হবে। সম্পৃক্ত আন্তঃসংস্থার যৌথ প্রয়াস ও তদারকি ব্যবস্থার আমূল পরিবর্তনেও বিশেষ গুরুত্ব দেওয়া দরকার বলছেন বিশেষজ্ঞরা। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দর। 2 থেকে 3 দিনের ব্যবধানে কেজিতে দর বেড়েছে 7 টাকা অন্তত। বেড়েছে মুরগি এবং মাছের দাম, তবে কমেছে কাঁচা মরিচ আর সবজির দর। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। গেল কয়েক মাস ধরে 50 থেকে 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল পেঁয়াজ, ফলে স্বস্তি ছিল সাধারণের মাঝে। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় গেল 2-3 দিন ধরে খুচরা ও পাইকারি বাজারে দর বেড়েছে। পণ্যটির বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। আলুতে বাড়ছে 2-3 টাকা করে,
আর পেঁয়াজে বাড়ছে 8 টাকা 10 টাকা করে। বাড়ছে, পাবনার পেঁয়াজ কমে আইছে তো এই জন্য বাড়ছে। তরকার মর্গে সব কিছু এটা ঠিক আছে, কারণ তেমন বাড়তি নাই এগুলা। বেড়েছে মুরগির দামও। ব্রয়লার কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 160 থেকে 165 টাকায়। সোনালী কেজি প্রতি বেড়েছে 20 টাকার মতো, তবে প্রতি ডজন ডিমে দাম কমেছে 5 টাকা। প্রায় 10 দিন আগে একটু বাড়তি ছিল, তারপর দিকে তো 4-5 দিন যাবত একটু কম। বৃষ্টির কারণে অনেক ফার্মগুলা কাঁচা রাস্তা গাড়ি যাইতে পারে না, তো দেখা গেছে মাল যেভাবে আমদানি হওয়ার কথা ওইভাবে আসে নাই, হয়তো 2 গাড়ি 3 গাড়ি কম আসছে, এই কারণে এটার খরচ বেড়ে গেছে। গেল সপ্তাহেও মাছের বাজার ছিল চড়া। সব ধরনের মাছে কেজি প্রতি দর বেড়েছিল 50 থেকে 100 টাকার মতো। সেই দর তো কমেইনি, উল্টো কেজি প্রতি 20 থেকে 30 টাকার মতো বেড়েছে। সরবরাহ কমায় দরের এমন ঊর্ধ্বগতি বলছেন বিক্রেতারা। যে মাছটা চাষ করে এটা খাওয়ানোর দাম বেশি, এর লেগে দাম বেশি। এই যে কয়দিন বৃষ্টি গেল না, সাগরে আবহাওয়া খারাপ, সাগরে মাছ আসে নাই, সাগরে মাছ আইলে মনে করেন আবার দাম কমে যাবে। আমদানির প্রভাবে সপ্তাহের ব্যবধানে কমেছে কাঁচামরিচের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা দরে। গেল সপ্তাহে দর উঠেছিল 300 টাকায়। মরিচ 160 টাকা, 3-4 দিন ধরে ব্যস্ত আছে 160 টাকা। 200 টাকা ছিল, একটু কম মনে হচ্ছে। এদিকে টানা বৃষ্টির প্রভাবে সরবরাহ ঘাটতিতে দর কিছুটা বেড়ে যায় সবজির, তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। ফলে বাজারে কিছুটা দর কমেছে। বেশিরভাগ সবজির বিক্রি হচ্ছে 30 থেকে 70 টাকায়, তবে গাজর, টমেটোর মতো অসময়ের সবজির কেজি 100 টাকার উপরে। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। স্মরণকালের ভয়াবহ বন্যায় বছর না পেরোতেই ফের পানিতে ডুবেছে ফেনীর বিভিন্ন উপজেলা। নিম্নাঞ্চল এবং নদী তীরবর্তী এলাকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করায় স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এদিকে ভোলায় অতি জোয়ারের কারণে ডুবে গেছে ইলিশা ফেরিঘাট। এতে ভোগান্তিতে পড়েছেন ভোলা লক্ষ্মীপুর নৌ রুটের যাত্রীরা। ডেস্ক রিপোর্ট। চলতি মাসের 8 তারিখ থেকে টানা বৃষ্টি ও ঢলের কারণে জলাবদ্ধ পরিস্থিতি তৈরি হয় ফেনী ও নোয়াখালী অঞ্চলে। এতে ফেনীর ফুলগাজীর, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার 137টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয় লাখ লাখ মানুষ। প্রায় এক সপ্তাহ পর পানি নেমে যাওয়ায় স্পষ্ট হতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এখনও দুর্গত এলাকা থেকে পুরোপুরি পানি নেমে না যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু করতে বেগ পেতে হচ্ছে সরকারি দপ্তরগুলোকে। তবে প্রাথমিকভাবে জানা গেছে প্রায় 126 কিলোমিটার গ্রামীণ সড়ক, 3000 হেক্টর ফসলি জমির ফসল ও প্রায় 9 কোটি টাকার মাছ ভেসে গেছে। 10-15 জনের টাইলি আবার সিএনজিটা পার করতে হয়, আর আমরা সকাল সাম্বা সব কিছু ভাঙে যাবে। গরু ঘরেও পানি, আর থাকার ঘরেও পানি, বাচ্চা কাচ্চা নিয়ে বহুত কষ্ট হইতে আছে। কিভাবে যাব তা চিন্তা করতেছি, ছোট বাচ্চা লই। এছাড়া মহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা রক্ষা বাঁধের ভেঙে যাওয়া 41টি পয়েন্টের মেরামতের কাজও শুরু করা হয়েছে। পরশুরাম এবং ফুলগাজীতে যেহেতু পানি নামতে শুরু করছে, এখন কিন্তু বন্যার প্রকৃত ক্ষয়ক্ষতি কিন্তু দৃশ্যমান হচ্ছে। সেটিও আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে পর্যাপ্ত সহায়তা দেওয়া হবে। নোয়াখালীতে এখনও সদর, কবিরহাট, কোম্পানিগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলার বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে রয়েছে। সড়কগুলো পানিতে ডুবে থাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। খাল দখল ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ধীর গতিতে নামছে পানি। কিন্তু এখনো বাড়ি থেকে পানি নামে নাই, বাড়িতে এখনো হাঁটুর কাছাকাছি পানি আছে। পোলট্রি শেডে আমার প্রায় 6-7 লক্ষ টাকার মোরগ নষ্ট হয়ে গেছে, আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এদিকে ভোলায় অতি জোয়ারের কারণে ইলিশা ফেরিঘাট ডুবে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ভোলা লক্ষ্মীপুর নৌ রুটের যাত্রীরা। পলটনটা এখন সিঁড়ির তলে আছে, এটার কোনো মানে নিতেছে না যে উঁচু করে দিলে এটা আমরা গাড়িটা পার করে যেতে পারবো। এখন পানি কখন টানবো, কখন গাড়িটা যাবে। পানি সম্পূর্ণ নেমে গেলে দুর্যোগ কবলিত এলাকায় ক্ষয়ক্ষতি নিরূপণ করা যাবে বলে জানিয়েছে জেলার প্রশাসন, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, কৃষি ও মৎস্য বিভাগ। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন 10ম গ্রেডে উন্নীত করা সহ 4 দফা দাবি 18 সেপ্টেম্বরের মধ্যে না মানলে 30 সেপ্টেম্বর থেকে জাতীয় প্রস্তাবে লাগাতার অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি। সকাল 10টা থেকে প্রায় 3 ঘন্টা রাজধানীর শহীদ মিনারে মহাসমাবেশ করে সমিতির নেতা সহ সারা দেশ থেকে আসা সহকারী এবং প্রধান শিক্ষকেরা। সমাবেশে সহকারী শিক্ষকদের 11তম গ্রেড দেওয়ার দাবিও করা হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ রয়েছে 65,502টি। এর মধ্যে কর্মরত রয়েছেন 32,352 জন। গত 19 জুন উচ্চ আদালতের আদেশ অনুযায়ী 45 জন প্রধান শিক্ষকের বেতন বিদ্যমান গ্রেড 11 থেকে 10-এ উন্নীত করে অফিস আদেশ জারি করে অর্থ মন্ত্রণালয়। আন্দোলনকারীরা জানান 45 জনের পাশাপাশি বাকি প্রধান শিক্ষকদেরও 10ম গ্রেড দিতে হবে। গ্রেডের দিক থেকে যদি নিচে থাকি সেক্ষেত্রে কোনোভাবেই শিক্ষার মান উন্নয়ন করা যায় না। আমাদের মৌলিক চাহিদাটা এটাই যে আমাদের মানটা যাতে যেমন সহকারী শিক্ষকদেরকে 11তম গ্রেড দিয়ে আমাদের মানটাকে একটু উচ্চ পর্যায়ে নিয়ে আসা। আমরা বৈষম্যের শিকার, আমরা বঞ্চিত আছি। আশা করি আজকের এই মহাসমাবেশের মাধ্যমে আপনাদের মাধ্যমে যে বার্তা যাবে, সরকার অনতিবিলম্বে আমাদের এই যৌক্তিক 4 দফা দাবি বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। নানা অনিয়মের অভিযোগে ঢাকা সিটি কলেজের প্রিন্সিপালের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে কলেজের সামনে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন। কলেজের প্রিন্সিপাল নিয়ামুল হক নানা অনিয়ম এবং দুর্নীতির সঙ্গে জড়িত অভিযোগ জানান শিক্ষার্থীরা। তারা বলেন, তার মনোনীত শিক্ষকদের পদায়ন এবং অন্য শিক্ষকদের হেনস্থা, ভুয়া ভাউচারে কলেজের অর্থ আত্মসাৎ, অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণ সহ নানা অভিযোগ রয়েছে প্রিন্সিপালের বিরুদ্ধে। প্রিন্সিপালের পদত্যাগ ছাড়া ক্লাসে না ফেরার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া সাম্প্রতিক সহিংসতায় প্রায় 600 জন নিহত হয়েছে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি অফ হিউম্যান রাইটস। সংস্থাটি জানায়, গত রোববার থেকে সুয়েইদে প্রদেশে শুরু হওয়া সহিংসতায় এসব মানুষ নিহত হন। নিহতদের মধ্যে 3 জনই ধর্মীয় সংখ্যালঘু দ্রুজ গোষ্ঠীর সদস্য, আর তাদের মধ্যে 146 জন যোদ্ধা এবং 154 জন বেসামরিক নাগরিক ছিলেন। সহিংসতার সরকারি বাহিনীর 257 জন সদস্য এবং 18 জন বেদুইন যোদ্ধাও নিহত হয়েছেন। দ্রুজ এবং বেদুইন গোষ্ঠীর মধ্যে একটি বিরোধকে কেন্দ্র করে এই সহিংসতার সূচনা হয়। এদিকে সুয়েইদা শহরের কাছে ইসরায়েল একটি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে সিরিয়ান রাষ্ট্রীয় গণমাধ্যম। খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে 3টি টি-20 খেলতে আসা পাকিস্তান দল আজ প্রথমবারের মতো অনুশীলনে নামবে। অন্যদিকে হোটেলে বিশ্রামে থাকবে টাইগাররা। 2 দিন আগে ঢাকায় পা রাখে পাকিস্তান দল, মাঝে একদিন বিশ্রামে কাটিয়েছেন তারা। সালমান আঘার অধিনায়কত্বে তারুণ্য নির্ভর শক্তিশালী স্কোয়াড নিয়ে এসেছে পাকিস্তান, যেখানে বেশিরভাগ খেলোয়াড়ই টি-20 স্পেশালিস্ট। এছাড়া পিএসএল-এ ভালো পারফর্ম করা কয়েকজনকেও রেখেছে দলটি। 20 জুলাই সন্ধ্যা 6টায় হবে 2 দলের প্রথম টি-20। 22 এবং 24 জুলাই একই সময় হবে বাকি 2টি ম্যাচ। সব খেলাই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এই সিরিজের সব টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে। স্টেডিয়ামের বুথে কোনো টিকিট বিক্রি হবে না। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। এখনো থমথমে গোপালগঞ্জ। 3 ঘন্টা শিথিলের পর ফের কারফিউ শুরু। 45 জন আটক। সহিংসতার ঘটনায় মামলা, চিকিৎসাধীন আরও 1 জনের মৃত্যু। হামলা করে এনসিপিকে দমানো যাবে না, মুন্সিগঞ্জের পথসভায় বললেন নাহিদ ইসলাম। মুজিববাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা। 150 কোটি টাকা খরচের পরও ঢাকা 2 সিটিতে কমেনি মশার উৎপাত। চলতি বছর বাড়ছে বরাদ্দ। মশা নিধনে নেওয়া হচ্ছে নতুন নতুন পদক্ষেপ। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ।